যেহেতু আমি সেন্ট্রাল ব্যাংকার ছিলাম, সেই ক্ষেত্রে আমি কেন্দ্রীয় ব্যাংকের পার্সপেক্টিভে কিছু কথা আমি বলতে চাই। প্রথমত, ইসলামী ব্যাংককে কিভাবে ধ্বংস করা হলো বা ইসলামী ব্যাংকে কেন ধ্বংস করা হলো, কেন তাকে টার্গেট করা হলো? মূল টার্গেটটা হলো রাজনৈতিক। অর্থনৈতিক বিষয়টা হলো গৌণ, রাজনৈতিকটা হলো মুখ্য। তাদের একটা ভাবনা ছিল যে স্যার যে কথাটা বললেন যে ইসলামিক ফোবিয়া, এই ইসলামিক ফোবিয়ার কারণে ইসলামী ব্যাংক যেভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এগিয়ে যাচ্ছিল, এটা সবার জন্য একটা ঈর্ষার কারণ ছিল। স্যার যে কথা বললেন যে ইসলামী ব্যাংক সারা বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে কিন্তু একটা ব্যাংক ছিল। শুধু তাই নয়, আরেকটা বড় তাদের অর্জন ছিল, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল। এটা একবার নয়, কয়েকবার তারা এই অ্যাওয়ার্ড পেয়েছে। তো তাদেরকে বলা হতো যে তারা বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলকে, ইসলামপন্থী কোনো একটা দলকে হয়তো তারা সমর্থন করে, এবং তাদের অর্থনৈতিক উইংটাকে ভেঙে যদি দেয়া যায় তাহলে তারা তাদেরকে দুর্বল করা যাবে। সেটা আমি সরাসরি বলি, জামাত ইসলাম বাংলাদেশ তারা ধরে নিত আর কি যে এটা বাংলাদেশ জামাত ইসলামীর একটা বড় এখানে প্রভাব আছে, কিন্তু আসলে সেটা তা নয়। এখানে যে রিক্রুটমেন্টটা হতো, আমি একজন সেন্ট্রাল ব্যাংকার হিসাবে এটুকু বলতে পারি, ফ্রি ফেয়ার রিক্রুটমেন্টটা এখানে হতো। পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে মেধাবী এবং প্রতিভাবান তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হতো, এবং তারা তাদের প্রতিভা, প্রজ্ঞা, জ্ঞানের স্বাক্ষর তারা রাখতে পারতেন। তো এই ব্যাংকটি যেভাবে এগিয়ে যাচ্ছিল, তাদের আপনি দেখবেন যে তাদের যে ক্লাসিফাইড লোন ছিল কম, তাদের কোন একটা লোন দেওয়ার ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করে তারা দেওয়া হতো, তারা দিতে না। আমাদের মূল প্রশ্ন কিন্তু এস আলম গ্রুপ নিয়ে। হ্যাঁ, এস আলম গ্রুপের যে বিষয়টা ছিল, এস আলম গ্রুপকে দিয়ে আসলে এস আলম গ্রুপ তো আসলে মূল বিষয় নয়। এস আলম গ্রুপের পিছনে কারা ছিল সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এস আলম গ্রুপ তো একটা উসিলা, আপনি বলুন পরিষ্কার করে, সেটা আসবে, আমরা আলোচনায় চলে আসবে। এস আলম গ্রুপকে সামনে রেখে যে অপকর্মগুলো বিগত সরকারের দোসররা করেছে সেটা সবার কাছে একটু স্পষ্ট হয়ে গেছে। আপনি বলেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এস আলম গ্রুপের আসলে কি বিজনেস ছিল, তাদের প্রোডাক্ট কি ছিল, তাদের পজিশনসটা কি? আমি একটা বিজনেস করি, আমার তৈরি প্রোডাক্ট, আমি তৈরি পোশাক নিয়ে ব্যবসা করি। বসুন্ধরা গ্রুপ তারা কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করে, কেউ পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করে। এস আলমের একটা প্রোডাক্টের নাম বলতে পারবেন যে বাংলাদেশে তাদের এই প্রোডাক্টটা বাজারে পাওয়া যায়? বলতে পারবেন না। পরিবহন শুধুমাত্র আমরা জানতাম 90 দশকে এস আলম পরিবহন ছিল, চিটাগাং ঢাকায় তাদের একটা ব্যাপক পরিচিতি ছিল, এই পরিবহন দিয়েই তাদের পরিচিতি। পরবর্তীতে তারা অর্থনৈতিকভাবে জায়ান্ট হয়ে গেছে কিভাবে? রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি তাদের পিছনে মারাত্মকভাবে তাদেরকে জেগে বসে। তাহলে কি এখানে বলা যাবে যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি তাদের পেছনে থেকে তাদেরকে দিয়ে ব্যবহার করা হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে, তাদেরকে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে? এটা দিবালোকের মতো স্পষ্ট। আপনি জানেন যে এখানে কার নাম এসেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নাম এসেছে, ওনার পুত্র তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের নাম এসেছে, পুরো পরিবারের নাম এসেছে এস আলম গ্রুপের ব্যাপারে। এস আলম গ্রুপ তো শুধুমাত্র আপনার ব্যাংকগুলোকে তারা মানে ইয়ে করে নাই, অধিগ্রহণ করে নাই, তারা আপনাদের চ্যানেলকে অধিগ্রহণ করেছে, তারা তো আপনার 21 টেলিভিশনকে নিয়েছে। তারা আস্তে আস্তে এমনভাবে ব্যাপক ডাইনোসর হয়ে যাচ্ছিল, সর্বগ্রাসী বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবগুলো ক্ষেত্রে তারা এমনভাবে ঝেঁকে বসেছিল যে তাদের ছাড়া কোনো গতি ছিল না। আপনি যদি, আমি সেন্ট্রাল ব্যাংকার হিসাবে যদি বলতে চাই, হয়তো আপনি এই প্রসঙ্গটা সঙ্গত কারণে আনতেও পারেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেলেঙ্কারি হয়েছে 2016 সালে, আমরা ওই প্রসঙ্গে আলোচনা করব। আমি বলতে চাই যে এগুলো সবগুলোর পিছনে কিন্তু এই এস আলমের কিন্তু একটা প্রত্যক্ষ পরোক্ষ একটা মদদ এবং তাদের এখানে একটা ইঙ্গিত ছিল। জি ডক্টর, এবং এমনও আমি একটু বলি, আমি শেষ করে দিই, তারা এত বেশি বেপরোয়া হয়ে গিয়েছিল এস আলম গ্রুপ যে বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর কে হবে, গভর্নর কে হবে, বিভিন্ন ইসলামিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তা কে হবে, সিএফও সিও কে হবে, এগুলো তারা নির্ধারণ করে দিত। স্বৈরাচারী সরকার অবসানের পর জাতির কাছে কিন্তু এখনো অনেক কিছুই কিন্তু পরিষ্কার হয়নি। শ্বেতপত্র আগে এগুলো কিন্তু প্রকাশ করতে হবে, যেমন বিডিআর হত্যা মামলার যে বিষয়টা, তারপরে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেলেঙ্কারি, এগুলো জাতীয় ইস্যু, এই বিষয়গুলো কিন্তু খোলাসা করতে হবে। জাতি কিন্তু এখনো অন্ধকারে আছে। আমি একজন সেন্ট্রাল ব্যাংকার হিসাবে আমি এটুকু বলতে পারি যে এই যে রিজার্ভ কেলেঙ্কারি যেটা হয়েছে, এটাও কিন্তু সাজানো একটা নাটক। আপনি জানেন 810 কোটি টাকা তখনকার আমলে সেটা
আমাদের রিজার্ভ থেকে চলে যায়, যেটা আপনার ফেডারেল ব্যাংক অফ নিউ ইয়র্ক, সেখানে আমাদের রিজার্ভটা কিন্তু রক্ষিত থাকে। সেখান থেকে এই টাকাটা চলে যায়, মানে সেটা পাস হয়ে যায় ফিলিপিন্সে এবং আপনার শ্রীলঙ্কায়। এবং আমরা এটা জানতে পারি 1 মাস পর, 2016 সালের 5ই ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। এই ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু অলরেডি গভর্নর তখন ছিলেন আতিউর রহমান সাহেব। আতিউর রহমান সাহেবের কাছে মেসেজ আসছে যে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল রিজার্ভ, যেটা আমাদের যুক্তরাষ্ট্রে রক্ষিত থাকে, সেখান থেকে 810 কোটি টাকা চলে গিয়েছে। তখনকার সময়ের বিনিময়ে মূল্য হারের এই অ্যামাউন্টটা তাই ছিল। বর্তমানে যদি ধরা হয় সেটা 1000 কোটি টাকার উপরে হবে। তো তখন কিন্তু প্রাইম মিনিস্টারকে সেটা জানানো হয়েছিল। প্রাইম মিনিস্টার বলছে যে আপনি এটা চেপে রাখেন। 1 মাস চেপে ছিল। কি কারণে প্রাইম মিনিস্টার, তখনকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এটাকে কেন উনি চেপে রাখলেন? কি এটা কারণটা কি? এখানে তথ্য প্রযুক্তির দায়িত্ব দেওয়া হয় রাকেশ আস্তানা নামে ভারতীয় বংশোদ্ভূত একজন ইন্ডিয়ান আমেরিকানকে, যিনি ওয়ার্ল্ড ব্যাংকে আগে চাকরি করতেন, এবং তাকে তথ্য প্রযুক্তির, বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তির সমস্ত দায়িত্ব দেওয়া হয়। তার কাছে সফটওয়্যার ছিল, সেই সফটওয়্যারটা সে বাংলাদেশ ব্যাংকে ইমপ্লিমেন্ট করে। আমাদের তথ্য প্রযুক্তিবিদের তো কোনো অভাব ছিল না। এবং এটা তাকে দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকজন কিন্তু এখানে ওকালতি করে। তার মধ্যে একজন মিস্টার এস.কে. সুর চৌধুরী, যে বর্তমানে জেলে আছে। সে হলো আটক হয়েছে। মূল কারিগরদের অন্যতম কুশীলব হলো এস.কে. সুর চৌধুরী। সে এবং আরো অন্যান্যরা মিলে এই রাকেশ আস্তানাকে বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যারের দায়িত্ব, বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তির দায়িত্ব, সব কিছু কিন্তু তাদের নিয়ন্ত্রণে ছিল। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি বললেই কি একটা রিজার্ভ মানে সরিয়ে ফেলতে পারবেন? এটাকে এত সোজা একটা বিষয়। 4টা ফাউন্ডেশন পাসওয়ার্ড ছিল। এই রিজার্ভ যদি আপনাকে সরাতে হয় তাহলে আপনার প্রোটেকশন যে স্টেজ 4 ধরনের ছিল, আপনার বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে। সেগুলো কি ডিঙ্গে কিভাবে গেল? যখন ফাইনাল পাসওয়ার্ডটা দেয়া হয়, 4th পাসওয়ার্ড, যেটা দিয়ে টোটালি আপনার রিজার্ভটা এবং টাকাটা সরিয়ে নেওয়া হবে, ডেবিট করা হবে, তখনও কিন্তু আপনার ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে মেসেজ আসে যে আপনাদের একটা টাকা চলে যাচ্ছে, ওকে করব কি, 810 কোটি টাকা, যেটা ইউএস ডলারে ছিল 10.1 মিলিয়ন, 10 কোটি 10 লক্ষ ডলার, বাংলাদেশি টাকা 810 কোটি টাকা। ওখান থেকে কিন্তু ওয়ার্নিং দেয়া হয়। যেমন কি হয়, আমরা যদি একটা চেক দেই, সেই চেকটা যখন আপনার অনার করা হয়, ব্যাংক থেকে কিন্তু একটা ফোন দেয়। ফোন দিয়ে বলা হয় যে আপনি একটা চেক দিয়েছেন, আপনার 7 লাখ টাকা, আমি কি ওই গ্রাহককে দিব কিনা, আপনার কনসেন্টের পরে কিন্তু সেটা দেয়া হয়। সেই নিউ ইয়র্ক ব্যাংক থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে জানানো হলো। তখন বাংলাদেশ ব্যাংক বলল যে একটু সময় নিয়েছে, যে ঠিক আছে আপনাকে জানাচ্ছি, আপনি আরেকটু পরে আপনি ফোন করেন। এখানে কি ঘটেছে, কি ষড়যন্ত্র হয়েছে, কথায় কথায় তো হাইকমান্ড, যেটা আমাদের ডক্টর মান্নান স্যার বললেন যে হাইকমান্ডের গ্রিন সিগন্যাল আছে, দিয়ে দাও। ঠিক ঘটনা তাই ঘটেছে। তো এই বিষয়টা কিন্তু ধামাচাপা দিয়ে রাখা হলো 1 মাস, কিন্তু পারেনি। ফিলিপাইনের একটা পত্রিকা এটা প্রথম প্রকাশ করলো যে বাংলাদেশ ব্যাংকের টাকা লোপাট হয়ে গিয়েছে এবং সেই টাকা দুটো জায়গায় গিয়েছে, শ্রীলঙ্কার ক্যাসিনোতে আর ফিলিপিনের সেখানেও একটা ক্যাসিনো বা আরেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে। তখন যখন এই বিষয়টা বিভিন্ন পত্রপত্রিকা আন্তর্জাতিকভাবে এটা ফলো হয়ে গেল, প্রচার হয়ে গেল, তখন আর চাপা দেওয়ার কোনো সুযোগ ছিল না। তার মানে এটার বলি হলো কি, আপনি দেখেন বিষয়টা একটু গভীরভাবে একটু আপনারা লক্ষ্য করবেন। এটার বলি হলো ডক্টর আতিউর রহমান, অথচ উনি বলে আমি কিছুই জানতাম না। আচ্ছা, তারপর এখানে ডেপুটি গভর্নর ছিলেন মিসেস নাজদিন সুলতানা, উনি কম্পিউটার ডিপার্টমেন্টের উনি স্বেচ্ছায়, উনি একজন ভদ্র মহিলা, খুবই ভালো, একজন ভালো কম্পিউটার প্রোগ্রামার। উনি ওনার নীতি থেকে উনি সরে গেছেন, কারণ এটা তো আন্তর্জাতিকভাবে চক্রান্ত হয়েছে, ওনাদের কি করার আছে এখানে? যুক্তরাষ্ট্র থেকে খেলাটা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে, আর এখানে রাকেশ আস্তানা ইন্ডিয়ান আমেরিকান বংশোদ্ভূত ভদ্রলোক এটা করেছে এস.কে. সুরদের সহায়তায়। তো আমার একটা কথা, সেটা হলো যে স্বাধীনতা উত্তর আওয়ামী আমলে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, সোনালী ব্যাংক চুরি হয়েছে, এই ধরনের কিছু শোনা যাচ্ছিল। আবার সেই আওয়ামী লীগের আমলে এই বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের প্রতি টার্গেট করা হয়। এটা কেন? যখনই আওয়ামী লীগ সরকার আসবে
তখনই ব্যাংকগুলো কিভাবে ডাকাতি করা যাবে, কিভাবে লোপাট করা যাবে, কিভাবে মানে বাংলাদেশের টাকা বহির্বিশ্বে পাঠিয়ে দেওয়া যাবে, এই যে একটা হরিলুট বা এই যে একটা মানে দেশবিরোধী কার্যক্রম, এটা কারণটা কি? এটার কারণ যদি খুঁজতে হয় তাহলে অনেক গভীরে যেতে হবে। শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে তথ্য প্রযুক্তি উপদেষ্টা নিয়োগ করেছেন, 2 কোটি টাকা তাকে মাসে দেয়া হতো। পদত্যাগ করলে তো সজীব ওয়াজেদ জয়ের আগে পদত্যাগ করা উচিত ছিল। বলা তো হতো যে তিনি কোনো স্যালারি নেন না, কোনো সম্মানই নেন না। তাকে 2 কোটি টাকা স্যালারি দেওয়া হতো প্রতি মাসে, এটা আমরা সবাই জানি, $2 লক্ষ ইকুইভ্যালেন্ট। তো যদি পদত্যাগ করতে হতো তাহলে তো তার আগে পদত্যাগ করা উচিত ছিল স্বেচ্ছায়, যে আমি জানি না, আমি তথ্য প্রযুক্তিবিদ, এত বড় একজন আমি বিশারদ কম্পিউটারের উপরে, অথচ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চলে গেল, আমি কিছুই জানলাম না। গভর্নরের পদত্যাগ করার আগে তার পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু সে করবে না, কারণ তাদেরই ইঙ্গিত ছিল এটা পরিষ্কার। এটাও শ্বেতপত্র আকারে প্রকাশ করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটা আবেদন থাকবে। এই বিষয়গুলো পরিষ্কার হতে হবে। বারে বারে এই ধরনের ঘটনা ঘটবে আর আমরা অন্ধকারে থাকবো, এটা তো হতে পারে না। যাই হোক, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হলো যে বাংলাদেশ ব্যাংকের উপরে আওয়ামী গভর্নমেন্টের একটা প্রত্যক্ষ প্রচ্ছন্ন একটা প্রভাব তারা সবসময় খাটিয়ে আসতো। আপনি দেখেন পিকে হালদারের কথা আপনারা জানেন, পিপলস লিজিং এর পিকে হালদারের এই যে 4000 কোটি টাকা মানে নিয়ে যাওয়া বা তার এই আত্মসাৎ করার যে বিষয়টা, এইটাও কিন্তু একটা চক্রের দ্বারা হয়েছে। এই চক্রটাকে এসকে সুর চৌধুরী, রাকেশ আস্তানা এবং গংরা এটা করেছে, এবং তার পিছনে ব্যাকডোরে কি আছে? শেখ রেহানা। পরিষ্কার, একদম পরিষ্কার, দিবালকের মতো, এটার মধ্যে কোনো ভুল নাই। আপনারা আসেন, এটা পিছনে আপনারা তদন্ত করেন, বিষয়টা বের হয়ে যাবে। তাদের তো আসলে আমি যে কথাটা আগে বলেছি, এস আলমের কি ছিল? কোনো প্রোডাক্ট তো ছিল না যে আমি এই ব্যবসাটা করি, এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, তা তো না। বিভিন্ন ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করা এবং এগুলো বিদেশে পাচার করা, বিদেশে প্রভাব প্রতিপত্তি, সহায় সম্পত্তি গড়ে তোলা, এগুলোই ছিল তাদের কাজ। তো অর্থনৈতিকভাবে আমরা এত পঙ্গু হয়ে গিয়েছি, আজকে বাংলাদেশে একটা নবজাত শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে তার 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে এসে জন্মগ্রহণ করবে। বুঝতে পেরেছেন? 94 বিলিয়ন US ডলার বাংলাদেশ থেকে তারা লোপাট করেছে। বাংলাদেশের অর্থনৈতিক শৃঙ্খলা একদম ভেঙে দিয়েছে তারা। এই অবস্থায় যে দেশের শৃঙ্খলা, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরানোর জন্য অনেকেই অনেক কথা বলছেন। এখানে সবচেয়ে বড় বিষয় হলো বাইরে থেকে এই টাকাগুলো আনার এখনো সুযোগ আছে। যদি এই সরকার তৎপর হয়, আন্তর্জাতিকভাবে একটা কোর কমিটি করে, আমার মনে হয় বাইরে থেকে এই অবৈধ টাকাগুলো যদি বাংলাদেশে আসে, চমৎকার বলছেন, অর্থনৈতিক একটা স্থিতিশীলতা। চমৎকার বলছেন। অর্থ তো পাচার হয়েছেই, এখন অর্থ পাচার হয়ে কি ফর্মে আছে সেটা দেখতে হবে। সবই যে বিদেশে চলে গেছে তা তো না, দেশেও তো তাদের অনেক স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। সেগুলো যদি সরকার সেই বিষয়গুলোকে লক্ষ্য করে তাহলে কিন্তু এখান থেকে কিছুটা রিয়েলাইজেশন করা যেতে পারে। কিভাবে লক্ষ্য করতে পারে? যেমন আপনার এস আলম গ্রুপের কিন্তু অনেক তাদের জমি আছে বিভিন্ন জায়গায়, অনেক জমির সাইনবোর্ড কিন্তু তারা এখন ভয়ে ফেলে দিয়েছে। তো এই এগুলোকে যদি সরকার এগুলোকে ক্রোক করে বা নিলাম করা হয় এবং এটাকে যদি রিসেল করা হয়, এখান থেকে কিছু একটা টাকা আসবে। আর আপনার তাদের যে বিদেশে তাদের যে অর্থ আছে, যেসব জায়গায় আছে, সেগুলোর সাথে বাংলাদেশ ব্যাংকের একটা বাইলেটারাল একটা এগ্রিমেন্ট করা লাগবে। এগ্রিমেন্টের আওতায় তাদের ওই পাচারকৃত অর্থগুলো ফেরত আনার ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে বাংলাদেশ ব্যাংকে। তো এগুলো করে আপনার রিয়েলাইজেশনটা আসতে পারে। আর হলো যে শুধু এস আলম কেন, আমরা এস আলমের কথা বলছি কেন? আপনি দেখেন কিছুদিন আগে খবর বেরিয়েছে যে আগের যে ভূমি মন্ত্রী ছিলেন সাইফুজ্জামান জাবেদ, তার 620টা সম্পত্তি আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুরে, তাই না? তো তাদের ব্যাপারে এই টাকাগুলো কার? একজনের কি 620টা আপনার ইয়ে থাকতে পারে, ফ্ল্যাট অথবা বাড়ি থাকতে পারে? এই যে বাড়ি, ফ্ল্যাট বা স্থাবর অস্থাবর যে সমস্ত সম্পত্তি বিদেশে রয়েছে, সেগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো ভূমিকা পালন করতে পারে? বাংলাদেশ সরকার অবশ্যই একটা উদ্যোগ নিতে পারে, এবং তাদের সোর্স অফ ফান্ডকে যদি জিজ্ঞেস করা হয় তারা কোন সোর্স অফ ফান্ডের বদৌলতে এতগুলো বাড়ি তারা করলেন, এবং এই টাকা ট্রান্সফারটা কিভাবে হলো, কোত্থেকে হলো, নিশ্চয়ই এটার একটা তো রেকর্ড আছে। এই যে তাদের রিমিটেন্সটা যেখান থেকে গিয়েছে, বাংলাদেশ থেকে গেলে সে বাংলাদেশের কোন সোর্স থেকে গিয়েছে? সাইফুজ্জামান জাভেদ সাহেব ইউসিবিএল নিয়ন্ত্রণ করতেন, ইউসিবিএল থেকে গিয়েছে নিশ্চয়ই। ইউসিবিএল কিভাবে এটা ট্রান্সফার করলো এত লক্ষ লক্ষ কোটি টাকা?